কিন্তু লড়াইটা আসলে দুনিয়াতে ফিয়ারের অ্যাগেনস্টেই। লড়াই হলো একটা ভালো সময়, একটা সুসময়তে কোনোদিন লড়াই হয় না। অতএব আপনার অস্তিত্বের লড়াইটা হচ্ছে ভয়কে ওভারকাম করে আপনার লড়াই। তো যারা বোধ করেন আপনি বেঁচে থাকারও অধিকার আছে, আপনার সকল অধিকার পাওয়ার অধিকার আছে, কিন্তু আপনি লড়াই করবেন না, আপনার আসলে বেঁচে থাকার অধিকার নাই। আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু আমি হিস্ট্রি পড়ে দেখেছি অ্যাবসলিউটলি উইদাউট লড়াই, স্ট্রাগল, যদি কেউ মনে থাকে হি অর শি ডিজার্ভস ডিগনিটি, ইউ আর লিভিং ইন এ কুকু ল্যান্ড, ইট ডাজন্ট এক্সিস্ট নোওয়্যার। তাহলে লড়াইটা হচ্ছে, ইফ আই মে সে দ্য ওয়ার্ডস অফ দ্য টনি বেন, দ্য লেজেন্ডারি লেফট পলিটিশিয়ান, ব্রিটিশ পলিটিশিয়ান ছিলেন, অক্সফোর্ডের ভিপি ছিলেন, মন্ত্রী ছিলেন, 3rd 4th জেনারেশন মন্ত্রী ছিলেন। তার ডায়েরিতে, টনি বেনের ডায়েরিতে লেখা ছিল যে এভরি জেনারেশন হ্যাজ ইটস ওন ফাইট। এটা মাথায় রাখবেন। আমার বাবার জেনারেশনের একটা ফাইট, আমার জেনারেশনের একটা ফাইট, এবং কোনো ফাইটের পরে আপনি বলতে পারবেন না যে লড়াইতে আপনি দাঁড়িয়ে দিয়েছেন। আমার 40, আমার 47-এর লড়াই ছিল, আমার লড়াই 71-এ হয়েছে, আমার লড়াই 24-এ হয়েছে, এবং এই লড়াই চলমান। এই রাষ্ট্রের সাথে, ক্ষমতার সাথে আমার নেগোসিয়েশন, আমার ফাইট, নাগরিক হয়ে আমার অধিকারের মর্যাদার সাথে বেঁচে থাকার যে লড়াইটা, এটা চলমান। অতএব আপনাদের জায়গা থেকে আপনাদের এই লড়াইটা যে কোনো ফর্মে, যত ফর্মে পারহ্যাপস, এই লড়াইটা চলমান রাখতে হবে। ইভেন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন, একটা কালো মানুষকে মেরে ফেলছে না জর্জ ফ্লয়েডকে 2-3 বছর আগে? সারা আমেরিকা কেন, পুরো পশ্চিমা বিশ্ব স্লেভারি ডিবেটকে ফিরায় নিয়ে আসছে, সিভিল রাইটস মুভমেন্ট ফিরায় নিয়ে আসছে। তো ওর লড়াই করতে হয় কেন? ও তো আমেরিকান, ওর তো সকল নাগরিক চার্টার আছে, ওর রুল অফ ল আছে, ওর জুডিশিয়ারি আছে, তাকে লড়াই করতে হয় কেন? কেন অক্সফোর্ডে ক্যামব্রিজে গিয়ে আপনার স্লেভ ট্রেডারদের মূর্তিগুলো ভাঙা পানিতে ফেলাই দিতে হয়েছে কেন? এই শতাব্দীতে কেন করতে হইলো? আমার মনে আছে আমরা যখন লন্ডনের সুপার মার্কেটে কাজ করতাম, তো ওরা তো মিডল নেম ইউজ করে না, ফার্স্ট নেম আর সার নেমটা দিয়ে ব্যাচ করে দেয় আর কি। তো যখন মাইকে ট্যানয় করে যে ওরা ফার্স্ট নেম ধরে ডাকে যে মোহাম্মদ তুমি ইয়েতে আসো, চেক আউটে আসো, তা আমরা 30-40 জন একসাথে গিয়ে হাজির হইতাম, সবার ফার্স্ট নেম। তো এই আমার একটা ফার্স্ট মাইনরিটি। সেকেন্ড মাইনরিটি হচ্ছে আমার গায়ের রং, রেশিয়াল মাইনরিটি। আমাদেরকে আদর করে আপনার মানে রঙিন টিভি ডাকে আর কি, পিপল অফ কালার, তাই না? আমরা রঙিন টিভিকে কালার টিভি বলতাম না, তা আমাদেরকে আদর করে তারা রঙিন টিভি ডাকে আর কি। থার্ড মাইনরিটি হচ্ছে আমার ভাষার মাইনরিটি। আমি যেখানে ছিলাম সেটা তো আমার ভাষা না, যদিও ভাষার সাথে আমি পরিচিত। তো এখন ওয়ার অ্যান্ড টেররের সময় যেহেতু আমরা ছিলাম 2001 থেকে, আমি 2001-এ গিয়েছি, ওখানে কয়েক মাস পরেই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনা ঘটেছে। তারপরে যেটা হয়েছে যে মানে স্টপ অ্যান্ড সার্চ একটা পলিসি ছিল, তো সেখানে আমাকে বহুদিন বাস থেকে নামাই দিছে, আপনার সার্চ করবার জন্য পুলিশ আসছে, দাড়ি ছিল, এরকমই দাড়ি ছিল। তারপরে হচ্ছে টিউবে ঢুকতে দেওয়ার সময়, বের করার সময় জিজ্ঞেস করতো, যদি পছন্দ হইতো ঢুকতে দিত, নইলে ঢুকতে দিত না। আমার মনে আছে যে ম্যান্দানিজ নামে একজন ব্রাজিলিয়ান ইলিগাল ইমিগ্রেন্টকে শ্যুট করা হয় আন্ডারগ্রাউন্ডে লন্ডনে। তখন আপনার সে যেহেতু অবৈধ ছিল, পুলিশ দেখে দৌড় দিচ্ছে, এবং দ্য হাইট অফ দ্য টেনশন 1/11-এর পরে এরপরে পুলিশ তাকে শ্যুট করে মেরে ফেলে। আমার মনে আছে এরপরে আমি বাস ট্রেন ধরবার জন্য কখনো দৌড় দিতাম না, স্টিক দাঁড়ায় থাকতাম, যে দেখতেছি যে 30 সেকেন্ডস স্ক্রিনে লেখা আসে, তো 1 মিনিট 2 মিনিট পরে বাস চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, দাঁড়ায় থাকতাম। ক্লাসে দেরিতে গেছি, কাজে দেরিতে গেছি, টাকা কেটে রাখতো। তো মাইনরিটি হিসাবে জীবনযাপন করার কিছু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনাদেরটা আরো ভয়ঙ্কর। আরো ভয়ঙ্কর এই কারণে যে আপনারা একটা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আর একটা গরিব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসছেন, আপনাদের পূর্বপুরুষরা। আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ডে গেছি। আর দ্বিতীয়ত হচ্ছে 71 একটা ফেনোমেনার ঘটনা ঘটে গেছে, যেটা দ্য ফেট অফ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য জেনারেশনস হ্যাজ চেঞ্জড ফর মেনি। ওইটা আমাদের ওখানে ঘটে নাই। থার্ড হচ্ছে হিউম্যান রাইটস কমপ্লায়েন্ট হওয়ার কারণে তার ওখানে একটা ফাইটের জায়গা আছে। আপনি প্রত্যেক দিন ওই রাষ্ট্রের সাথে ফাইট করতে পারবেন। আপনি রানী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ওর 14 গোষ্ঠীর নাস্তানাবদ করে দিতে পারবেন ডেইলি। খালি পলিটিশিয়ানদেরকে গাইডলাইনের জন্য তারা হাইড পার্কে স্পিকার্স কর্নার করে দিচ্ছে, দিন রাত ওখানে সবাই গালাগালি করে, যাদের প্রতি গালাগালির জায়গা আছে। ওই যে আমার বোন বলে গেছে না যে স্টেটকে সাসপিশিয়াসলি দেখতে হবে, ক্রিটিক্যালি দেখার জায়গাটা, তো গালাগালির জায়গা আছে। তো সেখানে আপনার লড়াইটা আরো জটিল, আপনার লড়াইটা আরো কষ্টের, আপনার লড়াইটা আরো বেশি ভোগান্তির, কারণ আমার এখানে রাষ্ট্র নাই। আপনারা যে ভোগান্তির কথা মাইনরিটি আকারে দেখছেন না, আমি তো মেজরিটি আকারেই ভোগান্তি দেখছি। এই যে ভয়ের কথা মুজিব ভাই বললেন না, আপা বললেন, ওয়েল সারা বাংলাদেশ তো গত 16 বছরে ভয় ছিল, মাইনরিটি সাইড। আমাদের সবাই ভয়ের মধ্যে ছিল না। অমিতাভ ভাইয়ের সাথে, উনি তো ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করেন, ওনার সাথে মিটিংয়েও ভাই কেউ যেন টেন না পায়, কেউ দেখে কিনা দেখেন, সতর্কভাবে আসবেন, আগে পরে জানাবেন না। বিদেশিদের সাথে মিটিং করতে যাচ্ছি,
তাহলে চিন্তা করে দেখেন যে আমরা তো ফিয়ারের ভিতরে ছিলাম। এই বাংকার থেকে বের হয়ে আসে, ডানজন থেকে বের হয়ে আসে আপনাদেরকে আলোতে প্রোগ্রাম করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রোগ্রাম করতে হবে। এবং এটার জন্য আপনাদেরকে যেভাবে যেভাবে আমার হেল্প করা দরকার, আই এম উইথ ইউ। টিএসসিতে প্রোগ্রাম করতে হবে, কলাভবনে প্রোগ্রাম করতে হবে, রাজুতে প্রোগ্রাম করতে হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির ছেলেরা যারা আছে, নেতারা যারা আছে, ওদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম করবেন। আমরা থাকবো, রাষ্ট্র থাকবে, ইন্টারন্যাশনাল এজেন্সি যারা এসছেন ওনারাও আসবেন। এই লড়াইটা আলোতে করতে হবে, অন্ধকারে না। অন্ধকারে লড়াই হয় না, অন্ধকারের লড়াইয়ের ম্যাপ তৈরি করতে হয়, কিন্তু লড়াইটা করতে হয় দিনের আলোতে। অতএব আমি আপনাদের কষ্ট, ট্রমাটা বুঝি, বিকজ এই ট্রমার এক্সপিরিয়েন্স কিছু অংশ আমারও আছে। 111-এর কারণে, আপনার 9/11-এর কারণে, 7/7-এর কারণে আমরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছি। এর বাইরে হচ্ছে যে আপনার দল আকারে পারহ্যাপস আমি জানি না অন্য কোনো রাজনৈতিক দলকে বিহারি জেনোসাইড নিয়ে আমি কথা বলতে শুনি নাই। আমি খালিদ ভাইরা যেহেতু এটা অবজার্ভ করেন, ওনারা বলতে পারবেন। আমি কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের সময়ই বিহারি গণহত্যা নিয়ে কথা বলেছি, বাঙালি ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছি, শেখ হাসিনার ফ্যাসিবাদ, শেখ মুজিবের ফ্যাসিবাদ নিয়ে কথা বলেছি। অতএব যেটা ইনসাফের জায়গা, কারণ এটাই আমার রাষ্ট্রের জায়গা। আমি বারবার কেন রাষ্ট্র পরিবর্তন করেছি? রাষ্ট্র তো বাঙালি মুসলমান আর বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান বানাইছে। আজকের পাকিস্তানিরা তো পাকিস্তান বানায় নাই। তাহলে যারা রাষ্ট্র বানাইলো সেই রাষ্ট্রকে তারা কেন তালাক দিল? কারণ আমার আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, আমি ইনসাফ পাই নাই। তাহলে এই আকাঙ্ক্ষার আর যে মুক্তির লড়াই, যে রাষ্ট্রটা আমার কাঙ্ক্ষিত রাষ্ট্র, এই রাষ্ট্রে 71-এ উর্দুভাষীরাও যুদ্ধ করেছে, যেভাবে চাকমারা যুদ্ধ করেছে, মাইনরিটিরা যুদ্ধ করেছে, এবং উর্দুভাষীর মুক্তিযোদ্ধাদেরকে, পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, এবং তাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে আবার আওয়ামী ফ্যাসিবাদীরা হত্যা করছে 16 ডিসেম্বরে, সেই গল্প আছে। যারা বিজয় মিছিল করতে গেছে 32 নম্বরে, এই ফ্যাসিবাদ নিয়ে আমি কথা বলেছি। যে তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে ওঠার যে গল্প, রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর যে গল্প, রাষ্ট্রকে মানবিক বানানোর যে লড়াই, এইটা আমার ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল। এটাই হচ্ছে রিপাবলিক, এটা কিংডম না। আমরা রাজতন্ত্র বানাই নাই এখানে। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের লড়াই করেছিলাম। ওই রাষ্ট্রটা কেন কায়েম করেছিলাম? লাহোর রেজলিউশনে তাই বলা ছিল। রাষ্ট্র তখন কেন হয়েছিল? অ্যান্ড ইট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য রেজলিউশন। তাহলে সেই লড়াইতে যেখানে যেখানে আমার ঘাটতি হবে সেখানে আমাকে বলতে হবে যে এটা হয় নাই। কেন আমরা আজকে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি? কারণ সেই স্পিরিটের আলোকে যে আমার রাষ্ট্রটা হবার কথা ছিল, সেই রাষ্ট্রটাকে আমি এখনো খুঁজে বেড়াচ্ছি। ওই যে আপা দড়ির কথা বললেন না, আগের জেনারেশনের আত্মহত্যার দড়ি নিয়ে আমরা এখনো লড়ে যাচ্ছি। আমার লড়াইটাও সেখানে। কিন্তু লড়াইটা আসলে দুনিয়াতে ফিয়ারের অ্যাগেনস্টেই। লড়াই হলো একটা ভালো সময়, একটা সুসময়তে কোনোদিন লড়াই হয় না। অতএব আপনার অস্তিত্বের লড়াইটা হচ্ছে ভয়কে ওভারকাম করে আপনার লড়াই।